নমস্কার, আমি সুদীপ্ত। আমাদের এবারের গল্প নবাবদের শহর লখনৌ। শব্দটার মধ্যেই কেমন যেন একটা নবাবী আমেজ আছে, একটা কেতাবি ঢং, যেখানে ইতিহাস কথা বলে। কুছ ভি কহো, কুছ ভি করো, মুঝে কहीं भी ले चलो, जन्नत ले चलो या लखनऊ शहर ले चलो। চলুন ঘুরে আসি লখনৌ। এখানে যাওয়ার তো কোনো প্রবলেম নেই। রেল, বাস, গাড়ি, ফ্লাইট, যাতে খুশি চলুন। থাকার জন্য রয়েছে অজস্র হোটেল সারা শহর ছড়িয়ে। আমরা ছজন স্কুলের বন্ধু দুটো রাত্রির ছিলাম ইঞ্জিনিয়ার্স গেস্ট হাউসে। সঙ্গী নীলাঞ্জনের দৌলতে রাজার হালে লখনৌয়ের অভিজাত এলাকা জানকীপুরমে। এখান থেকে দেখার জায়গাগুলো খুব কাছে, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। দুধোয়া ন্যাশনাল ফরেস্ট থেকে সেদিনই রাত্রে এসে পৌঁছেছি। পরদিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। গাড়িতে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম নবাবী ইতিহাসের সামনে, অষ্টাদশ শতাব্দীর লখনৌ। দিল্লির মসনদে তখন মুঘল বাদশাহ শাহ আলম টু। বাংলায় রাজধানী সরে এসেছে মুর্শিদাবাদ থেকে কলকাতা। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। আওধের নবাব সেই সময় আসাফউদ্দৌলা রাজধানী ফৈজাবাদ থেকে নিয়ে এসেছেন গোমতী নদীর ধারে লখনৌতে। সময়টা তখন 1782-83। সারা উত্তর ভারত জুড়ে চলছে অস্বাভাবিক খরা, চারিদিকে দুর্ভিক্ষ, মহামারী। হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। আর এই সময় আসাফউদ্দৌলা শুরু করলেন কাজের বিনিময়ে খাদ্য। বেঁচে গেল বহু মানুষ, 20,000 লোক কাজ পেল। আর আস্তে আস্তে গড়ে উঠল বড়া ইমামবাড়া, রুমি দরওয়াজা, দৌলতখানা। লখনৌ পেল তার নবাবী আর্কিটেকচার। চোখের সামনে যখন দেখবেন ওই সমস্ত কীর্তি, অবাক হয়ে যাবেন। রুমি দরওয়াজার দিকে তাকান, ইস্তানবুলের হুমায়ুন গেটের আদলে তৈরি, ইন্দো ইসলামিক গঠনশৈলী। এর সূক্ষ্ম কারুকাজ, আর্চেস, ফ্লোরাল মোটিভস, অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। লখনৌয়ের রিচ কালচারাল হেরিটেজের এক প্রকৃষ্ট উদাহরণ। বলতে ইচ্ছে করে, वक्त बदलता रहा, शान नहीं गई, ये दरवाज़ा है जो खुद एक दस्तां है। রুমি দরওয়াজার মোহ কাটিয়ে ঢুকে পড়লাম ছবির মতো সুন্দর হুসাইনাবাদ পিকচার গ্যালারি। তৈরি করেছিলেন আওধের তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহ 1838-এ। নবাবের গ্রীষ্মাবাস। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে টিকিট করে নিন। এখান থেকেই মিলবে বাকি সমস্ত জায়গা দেখার টিকিট। দোতলায় মস্ত হলঘরগুলো সাজানো নবাবের ও তাদের পরিবারের বিভিন্ন অয়েল পেইন্টিংয়ে। ভেতরে ছবি তোলা বারণ। এসব দেখে টেখে চলে আসুন বারান্দায়। বিশাল বারান্দা, আর তার সামনেই নবাবী জলাধার, হুসাইনাবাদ ট্যাঙ্ক। ব্লেন্ডিং অফ বিউটি অ্যান্ড ইউটিলিটি। এবারে সিঁড়ি ভেঙে নেমে আসুন। চলুন, একটু দূরেই আছে সাতখণ্ড বা অবজারভেটরি, নবাব মোহাম্মদ আলী শাহের তৈরি। 7 স্টোরি হওয়ার কথা ছিল, কিন্তু 4 স্টোরি অবধি হয়ে আনফিনিশড অবস্থায় পড়ে আছে। আর একটা ইন্দো ইসলামিক আর ইউরোপীয় ঘরানার মিশেল। কাছেই 221 ফুট উঁচু টলেস্ট ক্লক টাওয়ার ইন ইন্ডিয়া, 1880 থেকে 87 সালের মধ্যে তৈরি। তাকিয়ে থাকার মতন বৈশিষ্ট্য। এই সব দেখতে দেখতে বাজলো প্রায় 12:30। লাঞ্চ টাইম। নবাবের শহর, নবাবী খানা খেতেই হবে। তো চললাম দোকান দস্তরখান। আওধি কুইজেন নবাবী খানার বিখ্যাত দোকান। হুসাইনাবাদ মানে যেখানে ছিলাম সেখান থেকে যেতে হবে কাইজারাবাদ, গাড়িতে আধ ঘন্টা। আর এই দোকানটা কলকাতার আমিনিয়া, সিরাজ বা রয়্যাল যেরকম সেই রকম। তবে নামটা সারা ভারতবর্ষ জুড়ে। এখানকার কাবাব, বিরিয়ানি,
বা অন্যান্য যে কোনো আইটেম সত্যি অসাধারণ। মুখে দেবেন, মিলিয়ে যাবে, প্রাণ মন তৃপ্ত হয়ে যাবে। আমরা উদরপূর্তি করে ফিরে এলাম হুসেইনাবাদ। বাড়া ইমামবাড়া দেখা বাকি। মেন গেটের সামনে তখন লোক জমে গেছে, দেশি বিদেশি পর্যটকদের ভিড়। আমরাও দাঁড়িয়ে পড়লাম। এই ইমারত তৈরি হয়েছিল 10 থেকে 11 বছর ধরে। এর নকশা তৈরি করেছিলেন 18 শতকের বিখ্যাত স্থপতি হাফিজ ফিফায়তুল্লাহ। দিল্লি নিবাসী অসম্ভব প্রতিভাবান এই স্থপতির জাদু আজও বিস্মিত করে সবাইকে। শুধু ইট ও কিছু কেমিক্যালস দিয়ে এমন বিশালাকার এক গম্বুজ তৈরি করেছিলেন যা আজও কয়েক শতাব্দী পার করে দাঁড়িয়ে আছে। প্রধান ফটক 3 খিলান বিশিষ্ট, ওপরে নবাবী রাজ চিহ্ন, দুটো মাছের মোটিভ। ভেতরে একদিকে আসাফুদ্দৌল্লার নামে আসাফি মস্ক, জেনারেল পাবলিক ঢোকা বারণ। অন্যদিকে এক বিশাল বাউলি বা 5তলা জলাধার। আমরা শুরু করলাম ভুলভুলাইয়া দিয়ে। অদ্ভুত এক স্থাপত্য। ইমামবাড়ার 8টা বড় হলঘরের ছাদের হাইটগুলো সব আলাদা। এর ওপর ছাদের থিকনেস খুব বেশি থাকাতে সেগুলোকে তার ভেতর দিয়ে সুড়ঙ্গ কাটে। তো যার ফলে ছাদ, বারান্দা আর ওই সুড়ঙ্গের পথ সমস্ত জড়িয়ে গিয়ে তৈরি করে ভুলভুলাইয়া। 489টা দরজার প্রত্যেকটা পথ রহস্যে মোড়া। প্রায় 1000টা পথ আছে। এখানে ঢোকাটা খুব সহজ, কিন্তু গাইড ছাড়া বেরোনো মুশকিল। ভুলভুলাইয়ার বারান্দায় এসে দাঁড়ালে দেখতে পাবেন নবাবী লখনউয়ের এক অপরূপ রূপ। স্মৃতির ভাড়ারে রেখে দেওয়ার জন্য ছবি তুলে নিন। আমরাও আশ মিটিয়ে ছবি তুললাম। তারপর গাইডের ভরসা না করে খানিকটা পথ হারানোর পর সেই গাইডকে ধরে বেরিয়ে আসতে পেরেছিলাম। ভুলভুলাইয়ার গোলকধাঁধা থেকে বেরিয়ে ঢুকে পড়ুন সেই বিশাল হলঘরে, শিয়াদের প্রার্থনা কক্ষ। এখানেই শায়িত আসাফুদ্দৌলা ও তার স্ত্রী এবং এই ইমামবাড়ার স্থপতি ফিফায়তুল্লাহ। এখান থেকে বেরিয়ে চলুন 5তলা বাউলিতে যাই। 1784-তে তৈরি। আসাফুদ্দৌলা খরা কবলিত এলাকায় জল সাপ্লাই করার জন্য তৈরি করেছিলেন। বেসিক্যালি এটা একটা স্টেপ ওয়েল। ইমামবাড়া কমপ্লেক্সে এর জন্য জলের কোনো অভাব হয়নি। তবে নবাবী আর্কিটেকচারের দৌলতে এই বাউলির আজ বিশ্বজোড়া নাম। এর সিক্রেট ভিউইং সিস্টেম আছে, অবাক হয়ে যাবেন। আজকালকার সিসিটিভির কথা মনে পড়িয়ে দেবে। বাউলি থেকে বেরিয়ে ইমামবাড়া চত্বর একটু ঘুরে বেড়ান, রিল্যাক্স করুন। তারপর চলুন ছোট ইমামবাড়া। রুমি দরওয়াজার পাশ দিয়ে যেতে হবে, খুব কাছে। পৌঁছানোর পর দেখবেন আর একটা অপূর্ব নবাবী স্থাপত্য। নবাব মোহাম্মদ আলী শাহের আমলে 1839-এ তৈরি। নওয়াবাদখানা পেরিয়ে ঢুকতে হয়, আর ঢুকতেই চোখ জুড়িয়ে যাবে। আকারে ছোট, কিন্তু স্থাপত্যে অভিনব। প্রার্থনা কক্ষে নানা রকম তাজিয়া আর দেশি বিদেশি ঝাড়লণ্ঠন মুগ্ধ করে দেবে। এখানেই সমাধিত মোহাম্মদ আলী শাহ এবং তার মা। একসময় একে বলা হতো প্যালেস অফ লাইটস। বাইরের দেওয়ালের গায়ে ইসলামিক ক্যালিগ্রাফি, ইন্দো ইসলামিক, পার্সিয়ান এবং চারবাগ, এই 3 স্থাপত্যের নিদর্শন এই ইমামবাড়া। সারাদিনের পর সিঁড়িতে বসে একটু জিরিয়ে নিতে পারেন। সন্ধে নেমে আসবে, আর সন্ধ্যার আগে রাঙানো লখনউয়ের আকাশ দেখে মনে হবে মাসুম সি সুবহ हसीन सी शाम होती है, ये लखनऊ है, यहाँ अदब सी रात होती है। অনেক বেড়ালাম সারাদিন, তারপর ফিরে এলাম গেস্ট হাউস। ড্রাইভারকে বলে রাখলাম 8টা নাগাদ আসতে। আমাদের আমিনাবাদ নিয়ে যেতে হবে লখনউ স্পেশাল টুন্ডে কাবাবির দোকানে। বহু শুনেছি এই টুন্ডে কাবাবির কথা, আজ চেখে দেখব।
যথাসময়ে পৌঁছলাম সেখানে। থরে থরে দোকান নবাবী খানার। हर गली यहाँ एक नए दौर की निशानी है, पर पुरानी तहजीब की भी एक कहानी है। টুন্ডে কাবাবির দোকানে ডিনার সারলাম। নানা রকমের টুন্ডে কাবাব আর পরোটা, স্বাদ ভোলার নয়, মুখে লেগে থাকবে। পরদিন সকাল, ব্রেকফাস্ট সেরে 10টা নাগাদ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লখনৌ রেসিডেন্সি, ভারতের স্বাধীনতার উত্থান পতনের নীরব সাক্ষী। গোমতী নদীর ধারে 1780 থেকে 1800 সালের মধ্যে তৈরি। আওয়াধের রাজসভার ইংরেজ অ্যাম্বাসাডারদের থাকার জন্য নবাব আসাফউদ্দৌলা আর তারপরে নবাব সাদাত আলী খানের তৈরি। 1857 সালের সিপাহী বিদ্রোহের নির্বাসিত নবাবের গুণমুগ্ধ প্রজারা ব্রিটিশের আচরণে ক্ষুব্ধ হয়ে 87 দিন ধরে অবরোধ করে রেখেছিল এই রেসিডেন্সি, আগুন ধরিয়ে দিয়েছিল বাড়িতে। এখানে ঘুরতে ঘুরতে এক অদ্ভুত ফিলিং হচ্ছিল। একদিকে ভেসে উঠছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশদের বিলাসবহুল জীবন, আর অন্যদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই ভয়াবহ অবরোধের স্মৃতি। গর্ব, বেদনা আর ইতিহাসের ভারে ভরা এক নীরব শ্রদ্ধা। সাম্রাজ্য আর স্বাধীনতার মেলবন্ধন। এখান থেকে বেরিয়ে চললাম 76 মঞ্জিল, কাছেই আওয়াধ নবাবদের প্রাসাদ। এর গম্বুজ, খিলান দাঁড়িয়ে আছে নবাবী লখনৌয়ের শেষ গল্প শোনানোর জন্য। পাশেই প্রাচীন এই বট, নবাবী ইতিহাসের নীরব সাক্ষী। এবার বাস্তবে ফিরে আসি। দুদিনের বেড়ানো শেষ, আজ কলকাতা ফিরব। সময়টা এখন দুপুর 1টা, আর ফেরার গাড়ি রাত্রে। মাঝের এই সময়টা বিশ্বাস করুন পকেট পুরো ফাঁকা হয়ে গেল ইদ্রিসের বিরিয়ানি খেয়ে, অর্ডার অনুযায়ী এখানকার ওই চিকনকারি কাজের জামা কাপড়, মিষ্টি আর কাবাব কিনতে কিনতে। যাই হোক, এইসব নিয়ে ছেড়ে এলাম লখনৌ। মনের মধ্যে রেশ রয়ে গেল। जो आया यहाँ वो इस शहर का हो गया, ये नवाबों की मिट्टी है जो हर दिल को मोह गया।